প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর মাধ্যমিক দিলে, ঠিক আছে, তোমাদের মাধ্যমিক দেওয়ার পর বেশ কয়েকটি স্কলারশিপ রয়েছে, ঠিক তেমনি আজকের আমরা সেই স্কলারশিপ যে রয়েছে সেগুলো কি কি রয়েছে বলবো, এবং তাদের মধ্যে প্রথম যে স্কলারশিপটা তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কত নাম্বার লাগবে অ্যাপ্লাই করার জন্য, কোন বিষয়ে কত নাম্বার লাগবে আর কি, সেটা আমরা বলবো। দেখো, মাধ্যমিক পাস স্কলারশিপ 2025 সম্পর্কে আমরা আলোচনা করছি। গভর্নমেন্ট স্কলারশিপও যেমন রয়েছে, তার পাশাপাশি নন গভর্নমেন্ট স্কলারশিপও রয়েছে। দেখো, গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে SVMCM স্কলারশিপ নামে একটি স্কলারশিপ রয়েছে, নবান্ন স্কলারশিপ রয়েছে, এটা ক্লাস 11-এ যারা উঠবে তাদের জন্য। ওএসিস নামক একটি স্কলারশিপ রয়েছে। এই তিনটি কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ। তিনটি মানে এগুলো হচ্ছে সরকারি, মানে সরকারি, এই জন্য গভর্নমেন্ট বলে উল্লেখ করা রয়েছে, সরকারি, ঠিক আছে, সরকারি স্কলারশিপ। নন গভর্নমেন্ট মানে কি না, বেসরকারি অথবা এনজিও মারফত যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে দেখে নাও। দেখো, নন গভর্নমেন্ট স্কলারশিপ কী কী রয়েছে: SR জিন্দাল স্কলারশিপ, LIC স্কলারশিপ, LIC জি যে বলা হয়, এটার ফুল ফর্ম রয়েছে, যাক এটা LIC স্কলারশিপ নামে পরিচিত বেসিক্যালি। টাটা ক্যাপিটাল স্কলারশিপ, SBI স্কলারশিপ এবং এছাড়াও অন্যান্য আদার স্কলারশিপ রয়েছে। তার মধ্যেই চারটে মূল, ঠিক আছে। তো এগুলোতে তোমরা সব কিভাবে অ্যাপ্লাই করতে পারবে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে SVMCM স্কলারশিপ। এই SVMCM স্কলারশিপে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তী নেক্সট ভিডিওতে নবান্ন স্কলারশিপ, যেটা ক্লাস 11-এর ক্ষেত্রে রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলে দেব। দেখো, আজকের SVMCM স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করবে, এর যোগ্যতা কী রয়েছে দেখে নাও। তো দেখো, এখানে তোমাদের এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ না, এটার আমরা ওয়েবসাইটের মধ্যে এসছি, তো তোমাদের ওয়েবসাইট লিঙ্কটাও আমরা দিয়ে দেবো, কিংবা এখানে লেখা রয়েছে দেখো svmcm.co.in, ঠিক আছে। এটার ফুল ওয়েবসাইট লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে। আর বলে দিই, এখনও এর অ্যাপ্লাই শুরু হয়নি, তোমাদের ক্লাস শুরু হওয়ার পর অ্যাপ্লাই শুরু হবে, সে সময়ও আমরা আপডেট নিয়ে আসবো, পরপর যা যা আসবে এই সমস্ত সরকারি স্কলারশিপ নিয়ে, ঠিক আছে, আমরা ভিডিও আকারে নিয়ে আসবো তোমাদের সামনে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লিক করে সেভ রাখবে। দেখো কী বলা রয়েছে: স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, যেটাকে আমরা SVMCM নামে জানছি শর্ট নামের, আর এর পুরো নাম এটা, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের একটি প্রশংসনীয় উদ্যোগ, যার লক্ষ্যে সীমিত অর্থনৈতিক সম্পদের অধিকারী মেধাবী শিক্ষার্থী ও আর্থিক সহায়তা প্রদান করা হয় বা করা হয়ে থাকে বা হবে, যাই বলো না কেন। এই বৃত্তি কর্মসূচি বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এই নিবন্ধটি পরীক্ষার্থীদের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন এবং বিভিন্ন যোগ্য কর্মে কোর্সের জন্য কিভাবে আবেদন করতে হবে তার একটি সম্পূর্ণ নির্দেশিকা দেবে। দেখো, যোগ্যতা মানদণ্ড বা প্রয়োজনীয় নম্বর, অর্থাৎ আমি যে বলেছিলাম তোমাদের এই স্কলারশিপ পেতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেটা দেখো কি বলছে এখানে। SVMCM বৃত্তির জন্য যোগ্য হতে হলে শিক্ষার্থীদের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। ভাষাগুলো বোঝার চেষ্টা করো, আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তাদের পূর্ববর্তী বোর্ডের পরীক্ষা, অর্থাৎ কি না, তোমাদের মাধ্যমিক সরল, মাধ্যমিক তো একটা বোর্ড, অর্থাৎ এই বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে, ঠিক আছে, মাধ্যমিক বা সামনে, অর্থাৎ তোমরা যে উচ্চ মাধ্যমিক দেবে, যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য ভর্তি হবে ক্লাস 11-এ, ঠিক আছে, তোমরা কিন্তু ক্লাস 11-এ ভর্তি হলে তোমাদের এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমরা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার যোগ্য, ঠিক আছে। ন্যূনতম 60%, অর্থাৎ 60% নম্বর পেতে হবে। 60% মানে তোমাদের টোটাল যা সাবজেক্ট রয়েছে, টোটাল যত নম্বরের পরীক্ষা হয়েছে তার 60%, অর্থাৎ 420 পেতে হবে। 419 যদি তুমি পাও, এক্ষেত্রে তুমি এই স্কলারশিপটি পাওয়ার যোগ্য নও, মনে রাখবে, ঠিক আছে। 419 পেলেও হবে না। কেউ যদি আবার ভিডিওর শেষে প্রশ্ন করে 419 পেয়েছি কী হবে, আগে থেকেই বলে দিচ্ছি 419 পেলে হবে না। পয়েন্ট ফ্রিকশানেও যদি তোমার মানটা আসে, অর্থাৎ 0.5, 0.10 এরকম পয়েন্ট ফ্রিকশানে মানগুলোকে যোগ করা হয়, ঠিক আছে। 10 মানে 1, এরকম করে যোগ করা হয়, মানে 100 ধরে ওটাকে 1 করা হয়। তো ওই রকম পয়েন্ট ফ্রিকশানেও যদি তোমার মানটা কম থাকে, সেক্ষেত্রেও তুমি যোগ্য নও। ধরো কেউ 419 দশমিক
5 মানে 50 নাম্বার এরকমই, মানে পয়েন্টের দিক দিয়ে 50 আর কি এটা হবে, 5 মানে 50, যাই হোক। তো 419.5 নাম্বার পেয়েছো, রাউন্ড ফিগার এটাকে ধরা হয় আর কি এভাবেই। তো সেক্ষেত্রে সে পাওয়ার যোগ্য নও। 420 তোমাকে নিট পেতে হবে, ঠিক আছে। তো 420 পেলে তুমি যোগ্য। টোটাল নাম্বারটা আমি বলে দিলাম, 420 নাম্বার যদি পাও তুমি তাহলে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা সরকারি স্কলারশিপ এবং বহু পরিচিত স্কলারশিপ, ঠিক আছে। কলেজ পর্যন্ত পাওয়া যায় এই স্কলারশিপটা। যারা পিজি করেও সুদা অর্থাৎ এমএসসি করে তাদেরও এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। দেখো, উপরন্তু বার্ষিক পারিবারিক আয় সরকার কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা উচিত নয়। এগুলো আমি পয়েন্ট আকারে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটা বোঝানোর জন্য এত কিছু বললাম, ঠিক আছে। দেখো, এবারে দেখো যোগ্যতার মানদণ্ড প্রয়োজনীয় কি কি রয়েছে। দেখো, পূর্ববর্তী পরীক্ষা সর্বনিম্ন 60%, অর্থাৎ সর্বনিম্ন মানে ন্যূনতম তোমাকে 60% নাম্বার পেতে হবে। আমি যেমনটা এক্ষুনি বলেছিলাম 420 পেতেই হবে। পারিবারিক আয়, তোমার ফ্যামিলির যে মানে আয়টা, পারিবারিক আয় প্রতি বছর 2.5 লক্ষ টাকার মধ্যে যেন থাকে। তোমার পরিবারে কেউ যদি ধরো চাকরিজীবী রয়েছে, সেক্ষেত্রে তোমার স্কলারশিপ নাও হতে পারে, এটা নাও তুমি পেতে পারো, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেখতে পারো, কিন্তু নাও হতে পারে। তো সেটা যদি সরকার জানতে পারে, তো তোমার বাড়ির কেউ যদি থাকে গভর্নমেন্ট এক্সাম মানে গভর্নমেন্টের যে জব সেটা যদি করে থাকে, সে কেন্দ্র সরকারের অর্থাৎ স্টেট গভর্নমেন্টের হোক কিংবা রাজ্য সরকারের হোক, যদি কেউ চাকরিজীবী থাকে তাহলে সেক্ষেত্রে সে না পেতে পারে এই স্কলারশিপটা, আগে থেকে বলে দিলাম। আর তোমার পারিবারিক আয় বছরে যেন 2,50,000 টাকার মধ্যে থাকে, ঠিক আছে, বছরে 12 মাস। তাহলে এই 2,50,000 টাকাকে 12 মাসে ভাগ করে দেবে, তাহলে মাসে কত টাকা ইনকাম হচ্ছে দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো, কোর্স পশ্চিম বাংলার পূর্ণকালীন নিয়মিত কোর্স, অর্থাৎ নিয়মিত রেগুলার বেসিসে যারা পড়াশোনা করছো, অর্থাৎ ক্লাস 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10 এলে এবং মাধ্যমিক দিলে, এটাকে বলা হয় রেগুলার বেসিসে পড়াশোনা। অনেকে আছে ড্রপ আউট দিয়ে দেয়। কেউ ধরো 7 অবধি এক জায়গায় পড়েছে, তারপরে পরের বছর 8-এ ওঠার কথা ওই স্কুলে, মানে কোনো স্কুলে একজন স্টুডেন্টের কথা বলছি, তো সে পড়েনি, ঠিক আছে। তো অন্য কোথাও গিয়ে ভর্তি হয়েছে, কিংবা 1 বছর গ্যাপ দিয়ে দিয়েছে। 2024 সালে ধরো তার 10-এ ওঠার কথা, সে 2024 সালে 10-এ ওঠেনি, 2025 সাল সেই 2025 সালে 10-এ উঠেছে। এরকমই গ্যাপ দিয়েছে যারা, তাদের হবে না, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার বেসিসে, তখন পড়বে না। গুরুত্বপূর্ণ কি না, আরও কয়েকটি সরকারি বৃত্তি না পাওয়া, অর্থাৎ তোমার এই স্কলারশিপটি তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, এছাড়াও তুমি যদি আরও অন্যান্য স্কলারশিপে অ্যাপ্লাই করো, সেই সমস্ত স্কলারশিপ তখন তুমি পাবে না, বা তখন সেগুলো যদি পাও এটা নাও পেতে পারো, ঠিক আছে। এগুলো অনেক কিছু রয়েছে জানার, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। একজন সর্বনিম্ন কতবার মানে কটা স্কলারশিপ পেতে পারে সর্বোচ্চ, এটাও বলে দিচ্ছি, 5টি স্কলারশিপ পেতে পারে, ঠিক আছে। SVMCM স্কলারশিপ দ্বারা সমর্থিত কোর্সগুলি দেখো কী কী রয়েছে। এই বৃত্তির যে সমস্ত মানে কোর্সগুলো রয়েছে, পড়াশোনা স্তর পোস্ট ম্যাট্রিক স্তর, অর্থাৎ তুমি ক্লাস 11-এ যখন পড়বে স্কলারশিপ পাবে, ক্লাস 12-এ যখন পড়বে তখনও স্কলারশিপ পাবে, ঠিক আছে। ITI করতে গেলেও তুমি স্কলারশিপ পাবে। সাধারণ স্নাতক স্তর কোর্স, যেমনটা বলেছিলাম, যারা কলেজে পড়বে তারাও পাবে, যারা BSc নিয়ে পড়বে, BA নিয়ে পড়বে, BCom নিয়ে পড়বে তারাও পাবে আর কি, মানে এটা কলেজের এটা বিভাগগুলো। পেশাদার কোর্স দেখো, BCA, BBA আর হচ্ছে আইন, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি, যারা এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়বে কলেজে তারাও পাবে। সাধারণ পিজি কোর্স, যেমনটা বলেছিলাম, যারা MSc করবে, MA করবে, MCom করবে তারাও এই স্কলারশিপটি পাবে। ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিস কোর্স, অর্থাৎ যারা বিটেক, বিআর্ক, বি ফর্ম এই সমস্ত পড়বে, যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করবে তারাও পাবে। মেডিকেল কোর্স যারা করবে তারাও পাবে। দেখে নাও, তোমরা পড়ে নেবে। আর তোমরা যেহেতু মাধ্যমিক দিয়েছো, তোমাদের এত কিছু জানার দরকার নেই, তোমাদের যেটা যেটা জানানোর জানাচ্ছি, ঠিক আছে। যখন 11-12-এ উঠবে, 11-12-এর মতন আমরা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, বিভিন্ন কোর্সের জন্য SVM যোগ্যতা। আচ্ছা, এখানে এই আজকে যেহেতু আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে ভিডিওটা বানাচ্ছি, বেসিক্যালি মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর যে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত স্বামী বিবেকানন্দ মেধাকাম মিনি স্কলারশিপ যোগ্য শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত কর্মদক্ষতা এবং পারিবারিক আয়ের উপর ভিত্তি করে আর্থিক সহায়তা প্রদান করা। শিক্ষার বিভিন্ন স্তরের যোগাযোগ মানদণ্ড নিম্নরূপ। দেখো, HS স্তর, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক স্তর অবধি পড়বে তোমাদের কী কী লাগবে দেখো। পারিবারিক আয় বার্ষিক 2.5
লক্ষ টাকার মধ্যে হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা তোমাকে 60% নাম্বার পেতে হবে, মানে 60% আর কি, অর্থাৎ 60%। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর অতিরিক্ত বিষয়ে 5 নম্বর বাদ দিয়ে যদি থাকে বিবেচনার একমাত্র মানদণ্ড। অর্থাৎ ধরো তুমি 59% করে পেয়েছো সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ 419, 18 এরকম হয়েছে, তখন তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই কেউ করতে না পারলেনি, তুমি অ্যাপ্লাই করো, তখন সেটা সরকার বিবেচনা করবে। তোমার পারিবারিক আয় বা আদার্স যা সমস্ত রয়েছে সেগুলোর উপর বিবেচনা করে সরকার যদি মনে করে যে তোমাকে দেওয়া যেতে পারে তখন দিতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে দিয়ে দেয়, ঠিক আছে। অতএব তোমরা অ্যাপ্লাই করো। শুধুমাত্র পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাই যোগ্য। বোঝা গেল? আচ্ছা, এরপর আর যে জিনিসটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ, এটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে। দেখো, এটা আমরা 24-25-এর ওপর ভিত্তি করে বলছি। 25-26-এ যদি কিছু নতুন নথিপত্র লাগে সেটাও আমরা বলে দেবো পরবর্তী সময়ে ভিডিও আকারে। আবার দেখো, যারা 2024-25 শিক্ষাবর্ষে অ্যাপ্লাই করেছিল তাদের কী কী লেগেছিল। অনলাইন পোর্টালে নথিপত্র বা প্রয়োজন, এটা দেখো, দেখে নাও। 1 নাম্বার পয়েন্টটা তোমরা একটা খাতাতে লিখে নাও যা বলছি, ঠিক আছে। দেখো, এই যে মার্কশিট লাগবে, ঠিক আছে। মার্কশিট লাগবে, কিসের মার্কশিট? না, যারা মাধ্যমিক দিয়েছো তাদের মার্কশিট লাগবে, মানে তোমাদের। দেখো, স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য নতুন আবেদনে 60% নম্বরের প্রয়োজন। আমি তো মানে বারবার বলছি এটা, কেননা এটাই একমাত্র মূল চাবিকাঠি, ঠিক আছে। তো এর জন্য মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে 60% যেতেই যাও না কেন 60% নাম্বার পেতে হবে। তার যে মার্কশিটটা, মাধ্যমিক তোমরা যেহেতু দিয়েছো, উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হবে, তোমাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। বার্ষিক আয়ের সনদ, অর্থাৎ পারিবারিক আয়ের যে আয় তার যে একটা সার্টিফিকেট, এটাকে বলা হয় সনদ, ঠিক আছে। সেই সনদটা তোমাকে মানে আপলোড করতে হবে স্ক্যান করে। ওটা সাইবার ক্যাফে গেলে, অর্থাৎ জেরক্সের যে দোকান, যিনি অ্যাপ্লাই করবেন, যার কাছে যাবে অ্যাপ্লাই করতে, উনি স্ক্যান করে দিয়ে দেবে, ঠিক আছে। ওটা অনলাইনে আপলোড করতে হবে আর কি। এই জন্য বলা রয়েছে দ্বিতীয় নথিটি প্রয়োজন, ঠিক আছে। আয়ের সনদপত্র মানে একটা ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। তো সেই ইনকাম সার্টিফিকেটটা কোত্থেকে পাবে? এটা হচ্ছে, দেখো কোত্থেকে পাবে, দেখো এইটা এই যে বিডিও অফিস, ঠিক আছে। বিডিও অফিস অথবা কোনো গ্রুপ এ অফিসারের কাছ থেকে নিতে হবে এই সার্টিফিকেটটি। এক্ষেত্রে অনলাইন যা ইনকাম সার্টিফিকেট সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো বা কাগজ বের করা যায়, এখানে আমি এটা দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা চাইলে পড়ে নিতে পারো, তবে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। তারপরে দেখো, আয় শংসাপত্র, অর্থাৎ পারিবারিক আয় শংসাপত্রর ক্ষেত্রে ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট। দেখো, এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এইটার যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে পাওয়া যাবে, অথবা নিচে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে, যারা গ্রামে থাকো, অধিকাংশ স্টুডেন্ট তোমরা গ্রামে থাকো, এটা শহরের ক্ষেত্রে আর কি বললাম। এবার গ্রামের ক্ষেত্রে কীভাবে পাবে? জিটি, যে কোনো সরকারি কর্মচারী যিনি বিডিও পদমর্যাদার নিচে নন, ঠিক আছে। গ্রুপ এর ক্ষেত্রে কি পৌরসভা বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার যিনি রয়েছে বা গ্যাজেট অফিসার যিনি রয়েছেন তার কাছে এই সইটা নিতে হবে। আর গ্রামের ক্ষেত্রে যারা, তারা গ্রুপ এ অফিসার বলতে বিডিও স্যারের সই তোমাদেরকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো, ভর্তির রসিদ মানে কি? 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ আমরা কি আলোচনা করলাম, মার্কশিট আলোচনা করলাম, মার্কশিট লাগবে তোমাদের মাধ্যমিকের। দ্বিতীয় নম্বর ইনকাম সার্টিফিকেট। এবারে তৃতীয় নম্বর যেটা লাগবে, ভর্তির রসিদ কীভাবে তোমরা মানে এই জিনিসটা কি দেখে নাও। শিক্ষার্থীরা স্কুল বা কলেজে ভর্তি হয়েছে কিনা, অর্থাৎ তুমি মাধ্যমিক দিয়েছ, এখন তুমি কি এবারে 11-এ উঠবে। 11-এ উঠলে যে একটা ভর্তির রসিদ, তুমি যেই সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হবে তার উপর একটা ডিটেলস একটা তোমাকে স্কুলে টাকা দিতে হবে, 500 টাকা কিংবা 600 টাকা কিংবা 400 টাকা, যার যেমন আসবে সাবজেক্ট ওয়াইজ, সেটা তোমাকে টোটাল একটা পেমেন্ট করতে হবে ভর্তির জন্য। সেই যে রসিদ একটা দেবে, সেই রসিদটা ওখানে অনলাইনে আপলোড করতে হবে, ঠিক আছে। এই জন্য বলা রয়েছে যে ভর্তি হয়েছে কিনা তার প্রমাণ হিসাবে একটি রসিদ বা ফি প্রদানের যে কাগজ, সেই কাগজটা ফটো আকারে স্ক্যান করে ওটাকে দিতে হবে। এই জন্য বলা রয়েছে ভর্তির রসিদ বা ক্লাসের জন্য ফি প্রদানের রসিদ, ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। স্টুডেন্ট ব্যাংক পাসবুক, 4 নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিসটি লাগবে। দেখো, স্টুডেন্ট ব্যাংক পাসবুক মানে
তোমরা স্কুলে ভর্তি হওয়ার সময় 5-এ যখন উঠেছিলে তোমাদের একটি করে অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। অ্যাকাউন্টটা খোলা হয়েছিল এর কথা মাথায় রেখে ক্লাস 10-এর পর তোমরা যখন 11-12-এ উঠবে তখন তোমাদের লাগবে বলে, ঠিক আছে? বা যাদের খোলোনি এতদিন পর্যন্ত অবশ্যই একটা করে স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স যারা খোলে তোমাদের যে গ্রামীণ সহায়ক ব্যাঙ্কগুলো রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করবে, ওনাদেরকে বলে ওনারা বুঝে নেবে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট খুলে নেবে। তো বলা রয়েছে দেখো, যেহেতু বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার প্রথম পৃষ্ঠার যে ছবিটা সেই প্রথম পৃষ্ঠার ছবিটা স্ক্যান করে আপলোড করতে হবে। সেই সাথে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যেমন কি তোমার নাম, আইএফএস কোড, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা আইএফএস কোড হয়, সেটা কী জিনিস তোমরা যদি জানতে চাও আমি বলে দিতে পারি ভিডিও আকারে, কিংবা ইউটিউবেও অনেক ভিডিও পেয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বর আর হচ্ছে MICR কোড ফর্মটি পূরণ করতে হবে বা মানে ওইটা যে তোমরা যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ ফর্মটি পূরণ করবে ওখানেও এরকমই ঘর করা থাকবে, এগুলো মেনশান করতে হবে, ঠিক আছে? 5 নাম্বার গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখো, ইমেল আইডি বা মোবাইল নাম্বার লাগবে তোমাদের। দেখো, শিক্ষার্থীর নিজস্ব ইমেল আইডি একটি তৈরি করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, ফর্ম নিবন্ধন করতে লাগবে। আবেদনের পূর্ববর্তী পদ্ধতি সমস্ত আপডেট পাওয়া যাবে ওই ইমেল আইডি মারফত, এটা বলা রয়েছে, উল্লেখ করা রয়েছে এই লাইনতে, ঠিক আছে? এই লাইনে পুরোটা উল্লেখ করা রয়েছে আমি যেটা বললাম। অর্থাৎ তোমাকে একটা ইমেল আইডি খুলতে হবে তোমার নামে। ইমেল আইডি কীভাবে খুলতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তোমরা মোবাইল থেকে ইমেল আইডি খুলে নেবে, ঠিক আছে? কিংবা যারা জানো খুলে নেবে, ঠিক আছে? মোবাইল নম্বর দেখো, মোবাইল নম্বর তোমাদেরকে একটি চালু সিমের অর্থাৎ বৈধ সিম যেন থাকে। বৈধ সিম বললাম কেন না, আগেকার দিনে থাকতো, এখন ওটা গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আগেকার দিনের নিয়ম মেনেই এখানে এটা মেনশন করা রয়েছে, তবুও বলে দিচ্ছি এখন এটা বন্ধ হয়ে গেছে। ওই আগেকার দিনে 15 টাকা 20 টাকা দিলে একটা করে সিম দিয়ে দিত, ঠিক আছে? তো ওই সিমে তুমি কিছুদিন কল করতে পেতে, 1 সপ্তাহ কিংবা 1 মাস এরকমই। এই জন্য এটা গভর্নমেন্ট এখন টোটাল ব্যান করে দিয়েছে, এখন আর কোনো বৈধ সিম ছাড়া অবৈধ সিম চলে না, ঠিক আছে? কেননা অনেক স্ক্যাম ট্যাম হচ্ছে তোমরা জানো। তো বৈধ সিম থাকতে হবে, এই জন্য বলা রয়েছে, উল্লেখ করা রয়েছে বৈধ সিম নাম্বার, ঠিক আছে? এই জন্য দেখো বলা রয়েছে, কারণ বিভিন্ন সময় স্কলারশিপের স্ট্যাটাস অনুমোদন এবং লগ ইনের জন্য মোবাইল নাম্বারের প্রয়োজন, তার জন্য একটা বৈধ সিম লাগবে। 6 নাম্বার যে দরকারি জিনিসটি লাগবে দেখো, সরকারি পরিচয়পত্র, আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আধার কার্ড অথবা যে কোনো সরকারি পরিচয়পত্র, আচ্ছা তোমার যদি না আধার কার্ড থাকে সেক্ষেত্রে তুমি ভোটার কার্ড, তোমার তো ভোটার কার্ড হয়নি, তুমি ভোটার কার্ড হয়নি তবুও বলা রয়েছে ভোটার কার্ড অথবা প্যান কার্ড লাগবে। তোমার প্যান কার্ড থাকলেও হবে, ঠিক আছে? ব্যাংকে একটা তুমি প্যান কার্ডও করে নেবে অ্যাকাউন্ট খোলার সময়। আর যারা অ্যাকাউন্ট খুলেছ যাদের প্যান কার্ড নেই তারা প্যান কার্ডের অ্যাপ্লাই করে দাও। প্যান কার্ডের না অ্যাপ্লাই করলে কিন্তু তোমার টাকাও ঢুকবে না, ঠিক আছে? প্যান কার্ডটা লাগবে, অবশ্যই লাগবে। পরবর্তীতে আমি ভিডিও মাধ্যমেই আমি এক্ষুনি বলবো কোথায় প্যান কার্ডটা লাগবে, ঠিক আছে? এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে তোমাদের ভোটার কার্ড নেই, এখনও হয়নি, যেহেতু তোমরা 18 বছর হওনি, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই প্যান কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে বা আবেদন করতে হবে, যাই বলো না কেন। এবারে 7 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগবে, পাসপোর্টের ছবি এবং স্বাক্ষর। দেখো, পাসপোর্ট ছবি এটাকে আমি পাসপোর্টের বলে দিয়েছি, কিছু মনে করো না, ওটা অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। দেখো, ফর্ম পূরণের সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিলে হবে না, রঙিন ছবি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে সাদা কালো ছবির কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রঙিন ছবি দিতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষর স্ক্যান করে তার সাথে আপলোড করতে হবে। অর্থাৎ তুমি ছবিটা দিলে ছবির তলায় দেখবে যেই কাকু অ্যাপ্লাই করবে সেই কাকু তোমাকে দিয়ে একটা সই করাবে। অবশ্যই এটা মাথায় রাখবে, কাকু যেন সইটা করায়। কাকু যদি ভুলে যায় তুমি বলবে যে আমার সইটা কেন করালে না, তো ওটাকে আবার পুনরায় আবার সই করিয়ে তাহলে দিতে হবে, ঠিক আছে? এটা একটু তোমরা লক্ষ্য রাখবে এগুলো অ্যাপ্লাই করার সময়। আবেদনপত্র যা উল্লেখ রয়েছে তা পোর্টালেও থাকবে। এখানে দেখতেই পাচ্ছ যা যা রয়েছে ওটা তুমি যে কোনো সময় এই পোর্টালটি খুলে পড়তে পারবে। তারপরে দেখো, বাংলা শিক্ষা আইডি। এবারে বাংলা শিক্ষা আইডি তোমাদেরকে দিতে হবে। দেখো, নতুন নিবন্ধের জন্য বেঙ্গল এডুকেশান আইডি পূরণ করতে হবে। এই ক্ষেত্রে যে স্কুলগুলিতে শিক্ষার্থীর শিক্ষা আইডি দেওয়া আছে তাদের শিক্ষা আইডি জমা দিতে হবে। অর্থাৎ তুমি তোমার স্কুলে শিক্ষা আইডিটা দিয়ে দেবে। যাদের শিক্ষা পরিচয়পত্র দেওয়া হয়নি অথবা যারা আপাতত স্কুলে
স্কুলে জমা দেওয়া হয়নি তাদের জন্য আবেদন জারি থাকবে, অর্থাৎ এটা অবশ্যই দিতে হবে। ধরো এই মুহূর্তে তুমি দিতে পারলে না, তুমি স্কুল থেকে ওটা জোগাড় করবে, নিয়ে এসে আবার ওটা তোমাকে ওই পোর্টালে লগ ইন করতে হবে, অর্থাৎ যে কাকুকে দিয়ে তুমি তোমার অ্যাকাউন্টটি বানিয়েছ ওই কাকুকে দিয়ে আবার তুমি তোমার ওই অ্যাকাউন্টটি লগ ইন করবে এবং করে স্কুল থেকে নিয়ে এসে আইডিটা অবশ্যই দিয়ে দেবে। যারা আবেদন করতে গিয়ে ভুলে যাবে, হয়তো নিয়ে যাবে না বা নিয়ে যেতে মনে থাকবে না যাদের, তাদের উদ্দেশ্যে এটা বললাম এবং এটা এখানে বলা রয়েছে। বিকাশ ভবন এ বিষয়ে কী আপডেট দেয় সেদিকেও আমরাও দেখব, তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। দেখো SVMCM এখন যে নতুন কয়েকটি আরও এক্সট্রা জিনিস নিচ্ছে আবেদন করার সময়। দেখো শেষ বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয়, কলেজ পরীক্ষা, মার্কশিট, হ্যাঁ এগুলো লাগবে। ভর্তি রসিদ আমি তো বললাম, সবই যা যা আমি বলে দিলাম, ছোট ছোট পয়েন্ট আকার এখানে দেখানো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা তোমরা এই যে স্কলারশিপটি অ্যাপ্লাই করলে কত টাকা করে পাবে এটাও আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক স্পন্সারিত স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে, ঠিক আছে, তোমাদেরকে 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত দেয়া হয় বিকাশ ভবনের তরফ থেকে, ঠিক আছে। আচ্ছা, সবাই যে পাবে তাই নয়, কোর্স অনুসারে প্রতিটি স্ট্রিম অনুসারে বিভিন্নভাবে একটি করে অ্যামাউন্ট বরাদ্দ থাকে, ঠিক আছে। তো দেখে নাও এই যে কোর্স বা স্ট্রিমগুলো MBBS, BSc, নার্সিং, বিটেক, অর্থাৎ তোমাদের দাদা দিদিদের জন্য এগুলো ভাগ করা থাকে। হ্যাঁ, ডিগ্রি কোর্সের তুলনায় প্রতি বছর 60,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তো তো তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের 12,000 টাকা দেওয়া হবে, বোঝা গেল। আর বিশেষ কিছু বলছি না, তো দেখলে। তো এই ছিল আজকে কীভাবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, কত টাকা দেখিয়ে দিলাম। 12,000 টাকা করে তোমরা পাবে, এই মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আবার তোমরা যদি পড়া চালিয়ে যাও, কলেজ স্তরে ভর্তি হও, সেক্ষেত্রে তোমাদের 12,000 টাকা থেকে বেড়ে ওটা আরও বাড়বে তখন, ঠিক আছে, আরও বাড়বে অ্যামাউন্টটা। সেটা পরবর্তীতে আমরা অন্যান্য দাদা দিদিদের যে ভিডিওগুলো বানিয়েছি, অর্থাৎ যারা কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য যে ভিডিওগুলো বানিয়েছি ওখানে আলোচনা করা রয়েছে। আর কি কি ডকুমেন্টস লাগবে বললাম, হ্যাঁ আবেদনের পদ্ধতিও বললাম, অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো অনলাইনে আবেদনটা আমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরবো, মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো, সেটা কিভাবে করবে সেটাও আমরা তুলে ধরবো, কম্পিউটার এবং মোবাইল উভয়ের, ঠিক আছে। তো আমাদের সঙ্গে থেকেও। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যে স্কলারশিপটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, নবান্ন স্কলারশিপ ক্লাস 11-12-এর জন্য, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমাদেরই জন্য, ঠিক আছে। তো আজকে অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তী যে স্কলারশিপ নবান্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করবো সেম এমনিভাবেই। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশন সেভ রাখবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।